নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে বাড়ছে মুসলিমের সংখ্যা। দিল্লিতে জনসংখ্যা ও জনবিন্যাস সংক্রান্ত আলোচনা সভায় মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হয়েছিল রুফটপ রেস্তোরাঁ। পুজোর আগে মুচলেকা দিয়ে ২১টি রেস্তোরাঁ খোলা হয়। বাকিগুলির অবস্থা খতিয়ে দেখতেই সারপ্রাইজ ভিজিট কলকাতা পুরসভার। টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও। ৩০শে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো নয়, ঘোষণা পরিবহন মন্ত্রীর। কালীপুজোর প্রস্তুতি নিয়ে বারাসাতে রবীন্দ্র ভবনে হল জেলা পুলিশের বৈঠক। এলাকার ট্রাফিক সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশিকা পুলিশের তরফে। অনন্তনাগে সেনাবাহিনীর অভিযানে তুষার ঝড়ের মধ্যে পড়ে শহীদ হয়েছেন বাংলার ২ জওয়ান। একজন মুর্শিদাবাদ ও অন্যজন বীরভূমের বাসিন্দা। এই ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন পাশে থাকার বার্তা। অনন্তনাগে সেনাবাহিনীর অভিযানে তুষার ঝড়ের মধ্যে পড়ে শহীদ হয়েছেন বাংলার ২ জওয়ান। একজন মুর্শিদাবাদের বাসিন্দা পলাশ ঘোষ, অন্যজন বীরভূমের সুজয় ঘোষ। এই ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন পাশে থাকার বার্তা। মুখ্যমন্ত্রী লেখেন, তাদের শোক সন্তস্ত পরিবার ও আত্মীয় স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময় আমাদের সরকার ২ পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে। বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদী নিকেশ অপারেশন চালায় সেনাবাহিনী। সেই অভিযান দলে ছিলেন বাংলার ২ প্যারা কমান্ডো, ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ। পলাশ মুর্শিদাবাদের এবং সুজয় বীরভূমের বাসিন্দা। অভিযানের সময় তুষার ঝড়ের মধ্যে পড়েন তারা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। ২ প্যারা কমান্ডোর খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী। বরফাবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে। আইসিইউতে থাকাকালীন মৃত্যু হয় তার। পরে উদ্ধার করা হয় সুজয় ঘোষের দেহ। শনিবার দুজনের দেহ তাদের নিজস্ব গ্রামে আনার ব্যবস্থা করে সেনাবাহিনী। কালকে হঠাৎ সকালবেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে, ভরতপুরে তার বাড়ি। সে একই প্যারা কমান্ডোতে ছিল, 5 প্যারা কমান্ডোতে পলাশের সঙ্গে। সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে। তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয়ই তাহলে কোনো একটা ঘটনা ঘটেছে, না হলে ওখান থেকে তো এখানে আসবে না। তারপর কেবলদার আমাদের মৃগাঙ্কদাকে ফোন করে জানানো হয় যে পলাশ আর আমাদের মধ্যে নেই। এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাস বিরোধী অভিযানে প্রতিকূল আবহাওয়া ও তুষার ধসে আমাদের বাংলার ২ সাহসী প্যারা কমান্ডোর শহীদ হওয়ার ঘটনায় আমি শোকাহত। বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশ রক্ষায় তাদের অসীম বীরত্ব, নিষ্ঠা ও আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। তাদের শোক সন্তপ্ত পরিবার এবং আত্মীয় স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার ২ পরিবারের সম্ভাব্য সকল সহায়তা করবে। হাই নিউজ নেটওয়ার্ক। হাসপাতাল থেকে ছাড়া পেতেই ত্রাণ হাতে ফেরা শঙ্কর আবার ত্রাণ দিতে নাগরাকাটায়। শিলিগুড়ির বিজেপি বিধায়ক আক্রান্ত হওয়ার পরপরই জানিয়েছিলেন, দল বললে ত্রাণ দিতে ফের তিনি নাগরাকাটায় যাবেন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির ২ জনপ্রতিনিধি। পাথরের ঘায়ে চোখের নিচের হাড় ভেঙে চুরমার হয়ে যায় সাংসদ খগেন মুর্মুর। হেনস্থা করা হয়েছিল শঙ্কর ঘোষকেও। খগেন এখনো হাসপাতালে ভর্তি। কদিন হল শঙ্কর ঘোষ চিকিৎসার পর ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। শরীর খানিকটা ঠিক হতেই তিনি ফের ত্রাণ নিয়ে হাজির হলেন নাগরাকাটায়, ঠিক যেখানে তাদের উপর হামলা চালিয়েছিল কয়েকজন হামলাকারী। আপনারা জানেন, সেদিন আমাকে মারার মূল কারণ হচ্ছে আমি কেন বলেছিলাম যে উত্তরবঙ্গের মানুষ যখন মারা যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগে, উনি রেড রোডের কার্নিভালে নাচ করছেন। উনি কার্নিভাল বন্ধ না করতে পারলে উনি বসে থাকতে পারতেন, সমবেদনা জানাতে পারতেন। আপনারা তো সব আমার উত্তরবঙ্গের সাংবাদিক, মনে আছে ময়নাগুড়িতে ঝড় হয়েছিল, রাত্রেবেলা তিনি এসে টর্চের লাইট, মোবাইলের লাইট দিয়ে মানব দরদী শাস্তি গিয়েছিলেন, তখন ভোট ছিল। আর কলকাতায়
বিদ্যুৎপৃষ্ট হয়ে বর্ষণে মারা গেল, সাথে সাথে সারা রাজ্য শাটডাউন করে দেওয়া হলো। তাহলে উত্তরবঙ্গের মানুষ মারা গেলে কেন এটা হয় না? এই প্রশ্নের করাটা কি আমার অপরাধ, নাকি প্রশ্ন করা অপরাধ? আপনারা তো এত সাংবাদিক বন্ধুরা উত্তরকন্যা করেন, কন্ট্রোল রুম নবান্নে খোলা হলো কেন? কন্ট্রোল রুম কেন উত্তরকন্যায় খোলা হলো না? এই প্রশ্ন করেছি বলে ওরা আমাকে মেরেছে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হওয়ার পরপরই জানিয়েছিলেন দল বললে ত্রাণ দিতে ফের তিনি নাগরাকাটায় যাবেন। কথা মতো শনিবারই ঘটনাস্থলে পৌঁছে সহায় সম্বলহীনদের সঙ্গে কথা বলেন বিধায়ক, তুলে দেন ত্রাণ। গত সোমবার দুর্যোগ কবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামুনডাঙ্গায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুজনেই। লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই চোখের নিচের হাড় ফেটে যায় খগেন মুর্মুর। গলগল করে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্কর ঘোষকেও। তড়িঘড়ি দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করতে হয়। শঙ্কর ঘোষ আরও বলেন, আমরা ত্রাণ দেওয়ার কাজে সাহায্য করতে গিয়েছিলাম। সুমিত দ্বারা বোটে করে নদীর ওপারের মানুষদের সঙ্গে দেখা করতে চান। আমরা এপারেই ছিলাম, তখন কিছু লোক দিদির কথা বলে আমাদের ঘিরে ধরে। প্রথমে গালিগালাজ, পরে পিছন থেকে মারধর শুরু করে। মাথা সিটের নিচে ঢুকিয়ে দিয়ে কোনো মতে বেঁচেছি। বিজেপি সাংসদ খগেন মুর্মু এখনো হাসপাতালে চিকিৎসাধীন। খানিকটা সুস্থ হলেই তার চোখের নিচের ভাঙা হাড়ের অস্ত্রোপচার করা হবে। অন্যদিকে কদিন হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছাড়া পেয়েছেন, আর শনিবার সুযোগ পেয়ে বামনডাঙ্গায় পৌঁছে গেলেন ত্রাণ বিলি করতে। হাই নিউজ নেটওয়ার্ক। বাস, ট্যাক্সি, অটোর মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও। ৩০ নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বাস, ট্যাক্সি, অটোর মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও। ৩০ নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে কোনো টোটো চালানো যাবে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, আগামী ১৩ অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। তাতে কিউআর কোডও থাকবে। সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে। খরচ হবে ১,০০০ টাকা। রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না বলে নির্দেশ পরিবহন দপ্তরের। নভেম্বরের মধ্যে যত টোটো আছে তারা এনরোলমেন্ট করে নিক, তারপরে কিন্তু এই সুযোগটা দেওয়াও হবে না। আর যারা ইলিগাল তৈরি করেন তাদের কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেগুলো বন্ধ করা প্রয়োজনে তাদের এফআইআর করা হবে এবং তালাও মারা হবে। অর্থাৎ ইলিগালভাবে কোনো জায়গায় টোটো তৈরি করতে দেওয়া হবে না। এখন কেউ ধরুন টোটো তৈরি করতে চায়, তাহলে তাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যে ধরনের কাগজপত্র বা যে ধরনের সার্টিফিকেশন দরকার সেটা সে যদি অর্জন করে নিয়ে আসে, সে পরবর্তীকালে ই রিক্সা তৈরি করবে, কোনো আপত্তি নেই। গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই। তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় ১৫ লাখের কাছাকাছি। কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরও বাড়ছে, তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে। রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়াচ্ছে। তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম দফে দেখা যাবে কোথায় কত টোটো চলে, পরে টোটো নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে। তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে। পরিবহন মন্ত্রী জানান, টোটো চালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন, তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা হবে। একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ চলবে। তবে মন্ত্রীর কথায় কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই কাজ করবে। জানা যাচ্ছে, প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য ১,০০০ টাকা লাগবে। তারপর ৬ মাস আর কোনো টাকা দিতে হবে না। তবে টোটো চালাতে প্রতি মাসে ১০০ টাকা করে ফিস দিতে হবে।
টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি এর নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিচ্ছে সরকার। সেখানে জানানো হয়েছে জাতীয় বা রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না। তাছাড়া যারা বিনা অনুমতিতে এই টোটো তৈরি এবং বিক্রয় করছে আগামী দিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টোটো প্রস্তুত করতে গেলে সরকার স্বীকৃত গাইডলাইন মেনে লাইসেন্স নিয়ে তা করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দিওয়ালিতে দিল্লি ও সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল এলাকায় পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টে। এনসিআরের তরফে সলিসিটর জেনারেল এই আবেদন করেন আদালতে। দিওয়ালিতে দিল্লি ও সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল এলাকায় পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টে। এনসিআরের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা শুক্রবার এই আবেদন করেন শীর্ষ আদালতের কাছে। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের কাছে সলিসিটর জেনারেল জানান, দিওয়ালির রাত ৮টা থেকে রাত 10টা পর্যন্ত অন্তত পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া যেতে পারে। তিনি আরও বেঞ্চকে বলেন, আমরা একটা পরামর্শ দিতে পারি যে দিওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে এনসিআর একটি ভারসাম্য বজায়কারী পরামর্শ দিচ্ছে, যাতে রাতে অন্তত 2 ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি দেওয়া যেতেই পারে। কিছু শর্ত আরোপ করে এই অনুমতি দেওয়ার প্রার্থনা করা হয়। তার মধ্যে প্রথমটি হল ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের অনুমোদিত পরিবেশ বান্ধব বাজি তৈরি, বিক্রি ও পোড়াতে হবে। শর্তের দ্বিতীয়টি হল দিল্লি সরকার, এনসিআর কর্তৃপক্ষ এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশনকে দায়িত্ব নিতে হবে, যাতে কোনো আপত্তিকর বাজি উৎপাদন, বিক্রি অথবা পোড়ানো না হয়। মেহতা বলেন, বাচ্চাদের অন্তত 2 দিন বাজি পুড়িয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে দেওয়া যেতে পারে। মেহতা আরও বলেন, চেন পটকা জাতীয় লরি চেন ফাটানো না হয় সেই ব্যাপারে সতর্ক থাকাও জরুরি। বাজি বিক্রি করতে হবে একমাত্র লাইসেন্সধারী ব্যবসায়ীদের, যারা শুধুমাত্র অনুমোদিত বাজি বিক্রি করতে পারবেন। ই কমার্স ওয়েবসাইটে বাজি বিক্রি করা চলবে না। এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানও অনলাইন সেল করবে না। তিনি আরও জানান, ইংরেজি নববর্ষ বরণের রাতে কেবলমাত্র রাত 11:55 থেকে 12:30 পর্যন্ত বাজি পোড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। গুরুপরবের দিন সকাল 4টে থেকে 5টা এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হোক। আরও অন্যান্য অনুষ্ঠানগুলিতে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দিতে পারে সুপ্রিম কোর্ট, যদিও সুপ্রিম কোর্ট এই দিন রায়দান স্থগিত রেখেছে। হাই নিউজ নেটওয়ার্ক। কালীপুজোয় বারাসতের খ্যাতির কথা কারোরই অজানা নয়। প্রতি বছরের মতো এবারও চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতি নিয়ে বারাসতের রবীন্দ্র ভবনে হল জেলা পুলিশের বৈঠক। তাতে কালীপুজোর সময় এলাকার ট্রাফিক সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েক দফা নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশের তরফে। কালীপুজোয় বারাসতের খ্যাতির কথা কারোরই অজানা নয়। প্রতি বছরের মতো এবারও চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতি নিয়ে বারাসতের রবীন্দ্র ভবনে হল জেলা পুলিশের বৈঠক। তাতে কালীপুজোর সময় এলাকার ট্রাফিক সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েক দফা নির্দেশিকা দেওয়া হচ্ছে পুলিশের তরফে। পুজোর 3-4 দিন সেসব মেনে চলতে হবে বলেই জানিয়েছে বারাসত পুলিশ জেলা সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। আগামী 20 অক্টোবর থেকে 23 অক্টোবর এই 4 দিন দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টা 12 নম্বর জাতীয় সড়কে থাকবে নো এন্ট্রি। জাতীয় সড়কের পাশে বসানো যাবে না কোনো স্টল। বৈঠকে এমনটাই জানিয়েছেন বারাসত জেলা পুলিশ সুপার। আসলে জেলা সদর বারাসতের অধিকাংশ বিগ বাজেটের পুজো এই জাতীয় সড়ক লাগোয়াই হয়ে থাকে। প্রতি বছরই সন্ধ্যা গড়ালে জাতীয় সড়ক কার্যত দর্শনার্থীদের দখলে চলে যায়। তাই দুর্ঘটনা এবং যানজট এড়াতে বারাসত এবং মধ্যমগ্রাম শহরে ঢোকার চতুর্দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের যশোর রোডের আলপনালয় হাউজিং এবং বাদু রোডের কাঞ্চনতলা, সোদপুর রোডের বাদামতলা, হাবড়ার চোংদা মোড়, গুমা এবং আমডাঙ্গা সন্তোষপুর মোড়, বারাসত ব্যারাকপুর রোডের নীলগঞ্জ ব্যাংক মোড় সহ টাকি রোডের কাঁচকল মোড় থেকে পণ্যবাহী গাড়ি শহরে ঢুকতে দেওয়া হবে না।
কলকাতাগামী দূরপাল্লার বাসগুলিকে আমডাঙ্গার জাগুলি মোড় থেকে ও উত্তরবঙ্গগামী বাসগুলিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জাতীয় রাজ্য সড়কে ওভারহেড গেটের বদলে এল গেটের সুপারিশ করেছে পুলিশ। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে পুজো কমিটিগুলিকে পর্যাপ্ত সিসি ক্যামেরা রাখার নির্দেশও দেওয়া হয়েছে এই দিনের বৈঠকে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে রাম মন্দির নির্মাণ কাজের সমাপ্তি ঘোষণা করবেন তিনি। জানা গিয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 25শে নভেম্বর অযোধ্যার মূল মন্দিরের উপরে ধ্বজা ওড়াবেন মোদী। ফের অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে রাম মন্দির নির্মাণ কাজের সমাপ্তি ঘোষণা করবেন তিনি। জানা গিয়েছে, শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 25শে নভেম্বর অযোধ্যার মূল মন্দিরের ওপরে ধ্বজা ওড়াবেন মোদী। এই অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির নির্মাণের সমাপ্তির ঘোষণা হবে। মন্দির নির্মাণের কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী 25শে নভেম্বর তারিখের বিষয়ে সম্মতি দিয়েছেন। নির্মাণ কাজের সমাপ্তির অনুষ্ঠানে মোদীর অংশগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। মিশ্র বলেন, প্রধানমন্ত্রীর ধ্বজা উত্তোলনের মাধ্যমে বোঝা যাবে মন্দির এবং এর পাশাপাশি অন্যান্য কাঠামোর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এবং ভক্তরা এখানে আসতে পারবেন। 2022 সালে রাম মন্দির নির্মাণের পর প্রথম পর্ব শেষ হয়। সেই বছর মন্দিরের এলাকা চত্বর নির্মাণ সম্পূর্ণ হয়। এরপরে 2024 সালে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়। মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় তলার বিভিন্ন ভাষায় রামায়ণের গল্পও ধরে রাখা হয়েছে। মিশ্র জানিয়েছেন, মূল মন্দিরের আশেপাশে মোট 14টি ছোট মন্দির তৈরি করা হয়েছে। এই সব মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়েছে। দ্রুত এই মন্দির প্রাঙ্গণ দর্শকের জন্য খুলে দেওয়া হবে। উপাসনার জন্য খুলে যাওয়ার পর থেকে অযোধ্যার রাম মন্দিরে প্রায় 7 কোটি দর্শনার্থীর সমাগমও হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে বাড়ছে মুসলিমের সংখ্যা। দিল্লিতে জনসংখ্যা ও জনবিন্যাস সংক্রান্ত এক আলোচনা সভায় এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতে হিন্দুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যদিকে লক্ষণীয় বৃদ্ধি ঘটেছে মুসলিমদের। পাকিস্তান ও বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে হিন্দুরা সংখ্যায় অতি নগণ্য। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ জন্মহার নয়। পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে মুসলিমদের জনসংখ্যা ভারতে উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। দিল্লিতে জনসংখ্যা ও জনবিন্যাস সংক্রান্ত এক আলোচনা সভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, যতদিন না দেশের প্রত্যেকটি নাগরিক, বিশেষ করে যুব সমাজ এই বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করবে এবং এ থেকে উদ্ভূত সমস্যাগুলি সম্পর্কে সচেতন হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশ, সংস্কৃতি, ভাষা এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে পারব না। তিনি আরও বলেন, এই 3টি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি উল্লেখ করেন, 1951, 1971, 1991 এবং 2011 সালে ভারতে জনগণনার ধর্মভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়েছে। 1951 সালে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় তখন তার দল বিজেপি ছিল না। তার কথায়, যদি দেশভাগ না হতো তাহলে হয়তো ধর্মের ভিত্তিতে জনগণনার দরকার হতো না। কিন্তু যেহেতু দেশভাগ ধর্মের ভিত্তিতে হয়েছিল, আর সেই কারণেই তৎকালীন শাসক দলের নেতারা 1951 সালের জনগণনায় ধর্মের উল্লেখকে যথোপযুক্ত মনে করেছিলেন। তিনি জানান, 1951 সালে হিন্দু সংখ্যা ছিল 84%, মুসলিমদের 9.8%। 2011 সালে হিন্দুর সংখ্যা কমে দাঁড়ায় 79%, আর মুসলিমদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 14.2%। এই পরিসংখ্যানকে উল্লেখ করে পরিবর্তন বলে চিহ্নিত করে শাহ বলেন, এটা অনুপ্রবেশের কারণে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ভারতে মুসলিম জনসংখ্যা 24.6% হারে বেড়েছে, আর হিন্দু জনসংখ্যা 4.5% হারে কমেছে। এটি শুধুমাত্র প্রযোজন হারের কারণে নয়, বরং অবৈধ অনুপ্রবেশের ফলে হয়েছে।
তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ থেকে বড় আকারে অনুপ্রবেশ হয়েছে, যার ফলে এই পরিবর্তন দেখা গিয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানে 1951 সালে হিন্দু জনসংখ্যা ছিল 13%, যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 1.73%। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 22%, যা এখন 7.9% নেমে এসেছে। আফগানিস্তানে হিন্দু ও শিখ মিলিয়ে ছিল 2.2 লক্ষ, যা এখন মাত্র 150 জনে নেমে এসেছে। তিনি জানান, এই হ্রাস ধর্মান্তরের কারণে নয়, বরং তারা ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, যারা ভারতের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে চায় তাদের জন্য সাংবিধানিক অধিকার অনুযায়ী ভারতে আসার অধিকার রয়েছে, কিন্তু যারা শুধুমাত্র আর্থিক বা অন্য কোনো কারণে অবৈধভাবে প্রবেশ করে তারা অনুপ্রবেশকারী। নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কেও আলোচনায় মুখ খুলেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং নির্যাতিতদের নাগরিকত্ব দেওয়ার জন্য করা হয়েছে। তার কথায় 1951 থেকে 2014 সাল পর্যন্ত যে সমস্ত ঐতিহাসিক ভুল হয়েছে সেগুলি সংশোধন করা হয়েছে মোদী সরকারের মাধ্যমে। তার কথায়, যারা ভারতীয় ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন কিন্তু নাগরিকত্ব পাননি, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন প্রণীত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। অভিনেত্রীরাও সময় বেঁধে কাজ করবে। 8 ঘন্টা শুটিংয়ের শর্ত দিয়ে 2টি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল বলি অভিনেত্রী দীপিকাকে। তবে সেই প্রসঙ্গে সেভাবে মুখ খোলেননি অভিনেত্রী। এবার বলিউডের দ্বিচরিতা নিয়ে সপাটে জবাব দিলেন দীপিকা। মাতৃত্বের কারণে 8 ঘন্টা শুটিংয়ের শর্ত দিয়ে বাদ পড়েছেন স্পিরিট এবং কল্কি 2898 এডি ছবি থেকে। এরপর থেকেই দীপিকা পাদুকোণকে নিয়ে জল্পনার অন্ত নেই। অনেকেই নায়িকার এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন প্রত্যক্ষভাবে, অনেকেই আবার অপেশাদার তকমা দিয়েছেন, কিন্তু দীপিকা এই নিয়ে সেভাবে কখনোই মুখ খোলেনি। এবার তা নিয়ে সপাটে জবাব দিলেন দুয়া জননী দীপিকা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারী অভিনেত্রী বলেন, একজন নারীর ক্ষেত্রে এমন তকমা দেওয়া ও তাকে নিয়ে নানা কটাক্ষ করা খুব সহজ, কিন্তু যত কটাক্ষই করা হোক না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি 8 ঘন্টাই শুটিং করব, তাতে যে যা পারে বলুক। আসলে এটা বলিউডের দ্বিচারিতা এবং সেই মানসিকতা এখন আরো অনেক বেশি প্রকাশ পাচ্ছে, কারণ এমন অনেক অভিনেতা রয়েছেন যারা কখনোই 8 ঘন্টার বেশি কাজ করেন না, এমনকি তারা সপ্তাহান্তে শুটিং ফ্লোরেও যান না, কিন্তু তা নিয়ে কেউ কখনো মুখ খোলেন না, সেগুলো নিয়ে কখনো আলোচনা হয় না, আর এত কটাক্ষও কেউ করে না। দীপিকা আরো বলেন, আমাদের সবথেকে বড় সমস্যা হলো যে ভারতীয় চলচ্চিত্র জগৎকে ইন্ডাস্ট্রি বলা হলেও তা এখনো অসংগঠিত। আমরা একে ইন্ডাস্ট্রি বলি ঠিকই, কিন্তু সেটা আমাদের কাজে কখনোই প্রমাণ করতে পারিনি। আমি এই নিয়ে এর আগে কখনোই সেভাবে মুখ খুলিনি, কারণ আমি মানুষটাই এরকম। আমি নিজের লড়াই নিজে মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি। বড় দুটি ছবি থেকে বাদ পড়ার পরেও দীপিকা যে নিজের সিদ্ধান্তে অবিচল থাকবেন তা বলাই বাহুল্য, তা তার কথাতেই পরিষ্কার। শুধু তাই নয়, আগামীতে শাহরুখ খানের কিং ছবিতেই দীপিকাকে অভিনয় করতে দেখা যাবে, সঙ্গে থাকবেন সেই ছবিতেই সুহানা খান। অন্যদিকে অ্যাটলিট ছবিতে তাকে দেখা যাবে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করতে। হাই নিউজ নেটওয়ার্ক। 13ই ডিসেম্বর যুব ভারতের ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওনেল মেসিকে, আর তা নিয়ে এখন থেকে উন্মাদনা দর্শকের মনে। কিন্তু হঠাৎই যদি শোনেন পরোটা বিক্রেতার রাজুদার সঙ্গে দেখা করবেন LM10, বিশ্বাস করবেন? জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হইচই। 14 বছর আগে যুব ভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি মায়ার। ফের 13 ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওনেল মেসিকে, আর তা নিয়ে এখন থেকেই উন্মাদনা দর্শকদের মনে। কিন্তু হঠাৎই যদি শুনেন পরোটা বিক্রেতা রাজুদার সঙ্গে দেখা করবেন LM10, বিশ্বাস করবেন? সত্যিই কি তার তৈরি পরোটা খাবেন মেসি? জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হইচই। কলকাতায় মেসি আসা নিয়ে পারদ চড়ছে এখন থেকেই।
দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা সেদিন ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন মেসি। অবশ্য তখনও বিশ্ব ফুটবলের অবিসংবাদিত মহানায়ক হয়ে ওঠেননি আর্জেন্টাইন ফরওয়ার্ড। কয়েকটা ব্যালন ডিয়ার জিতলেও সর্বকালের সেরার তালিকায় শীর্ষস্থানীয় হননি মেসি। 14 বছর পর ফের সেই যুব ভারতীতে ফিরতে চলেছেন লিওনেল মেসি, এবার বিশ্বজয়ী হিসেবে, সর্বকালের অন্যতম সেরা হিসেবে। তবে এবার ম্যাচ খেলবেন না মেসি, যোগ দেবেন কনসার্টে, যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে। কিন্তু এরই ফাঁকে সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে পকেট পরোটা বিক্রেতা রাজুদার ছবিও ঘুরছে। ছবিটা যে এআই দিয়ে তৈরি তা বুঝতে কোনো দ্বিধা নেই। তবে সেই ছবি এতটাই ভাইরাল হয়েছে যে নজর এড়ায়নি মেসিকে ভারতে নিয়ে আসার প্রধান কারিগর শতদ্রু দত্তেরও। তিনি পোস্টে সেই ছবি শেয়ার করে লিখেছেন, আমি এই ছবিটা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, শুনলাম তিনি পরোটা বিক্রি করেন, অনেকে মজা করছেন ছবিটা নিয়ে, কিন্তু আমার একটাই প্রশ্ন, এই মানুষটা পরিশ্রম করে কিছু করছে। শতদ্রু আরও লেখেন, পরোটা বিক্রি করে কি স্বপ্ন দেখা যায় না? আমি কখনো কোনো কাজকে ছোট করি না, যারা নিজের পায়ে দাঁড়াতে কিছু করছেন তাদের তো একদমই না। কথা দিলাম এই ছবি বাস্তব করব, উনি মেসির সঙ্গে দেখা করবেন, আমি করাবো। উল্লেখ্য, শিয়ালদার ফুটপাতে রাজুদা ওরফে রাজু ঘোষের পরোটা জনপ্রিয় স্ট্রিট ফুড, যা বিখ্যাত পকেট পরোটা নামে পরিচিত। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এই ট্যাগ লাইনে ইন্টারনেটে সুপার ভাইরাল রাজুদা। পরোটাগুলো পকেটের মতো ভাঁজ করে তার মধ্যে তরকারি ভরা হয়। মেসি কি রাজুদার পরোটা খাবেন? সময়ই এর উত্তর দেবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।